দেবাংশু ভট্টাচার্যকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। এবার বক্তব্য রাখবেন দেবাংশু ভট্টাচার্য। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? মঞ্চে উপস্থিত মাননীয় কোচবিহার জেলার সভাপতি পার্থদা, এই দিনহাটার মাননীয় বিধায়ক, আপনাদের আপনজন, কাছের মানুষ মাননীয় উদয়ন গুহদা, এছাড়াও যুব সভাপতি কোচবিহার জেলার যিনি এতক্ষণ ছিলেন আপনাদের ইপ্পিদা, তিনি চলে গেছেন পরের সভাটা অর্গানাইজ করার জন্য। এছাড়াও মঞ্চে যে নেতৃত্বরা বসে আছেন, যারা অর্গানাইজ করছেন, ছাত্র যুবর যে নেতৃত্বরা এতদিন পরিশ্রম করেছেন এই সভাটাকে দাঁড় করানোর জন্য, পুলিশ প্রশাসন, প্রেস, মিডিয়া, সংবাদ মাধ্যম, এছাড়াও সকল নেতৃত্বকে আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রথমেই জানাই। এবং একটা কথা বলি, কালকে আমাদের কোচবিহার উত্তর বিধানসভায় মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে বিজেপির একজন কর্মী খুন করেছে। আমি একটা কথা এই মঞ্চ থেকে বলে যাই, মে মাস 21 সাল ফলাফল বেরোবে, দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, তারপরে এদের দাঁত নখ কিভাবে ভাঙতে হয় এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানে। কত মারবে তোমরা? এই যারা আমাদের এখানে বসে আছেন প্রথম সারিতে, তারা সবাই কিন্তু সিপিএম এর মতো দুর্দণ্ড প্রতাপ শাসকের সাথে লড়াই করেছে। বহু কর্মী মরেছে তৃণমূল কংগ্রেসের, আমরা তখন বাচ্চা ছোট। ফলে যে সিপিএম রক্তমাখা ভাত খাওয়াতো, কবজি কেটে নিত, মুন্ডু কেটে ফুটবল খেলতো, তাদের সাথে লড়ে এই 5 ফুট 2 ইঞ্চির মহিলাটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমরা চুনোপুটি পায়ে পিষে যাবে বন্ধু। বেশি সাহস এই মাটি থেকে দেখিও না। এই মাটি নাকি এই আশেপাশে নাকি একজন বড় গুন্ডা থাকে। কোচবিহারের বড় গুন্ডা, তার নাকি অনেক ক্ষমতা। ডান দিকে বোম বাঁধা লোক নিয়ে ঘোরে, বাঁ দিকে বন্দুক করা লোক নিয়ে ঘোরে। কিভাবে ভাবে মানুষের মুখের সামনে থেকে 5টা গাড়ি হুসুস করে নিয়ে বেরিয়ে যাব, আর তারপরে যখন ঝগড়া ঝামেলা হবে এখানে বোম মারবো, ওখানে গুলি চালাবো, আর কোচবিহারটাকে কাশ্মীর বানানোর চেষ্টা করব। আপনারা দেখেছেন এই মাটিতে বিজেপি জেতার পর এই মাটিতে রোজ অশান্তি। আমরা কলকাতায় বসে দেখলাম টিভি চালালেই কোচবিহার, আজ এখানে বোম মারে তো কাল ওখানে গুলি চালায়। আর এই কোচবিহারে পঞ্চায়েত দখল করে রেখেছে, পঞ্চায়েতের প্রধানরাও রয়েছেন তার সাথে। একটা কথা বলি, এইখানে আমাদের অনেক কর্মীদেরও নাকি হুমকি দেওয়ার চেষ্টা হয়েছে, পতাকা পোড়ানো হয়েছে, ফ্লেক্স ছেড়ার চেষ্টা হয়েছে। বন্ধু, ফ্লেক্স ছিঁড়ে তৃণমূলকে আটকাবে? মমতা ব্যানার্জির মাথায় রডের বাড়ি মেরে তাকে কোমায় পাঠিয়েও নবান্নে পৌঁছানো থেকে আটকানো যায়নি বন্ধু। আর তুমি ফ্লেক্স ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে আটকাবে? অত সহজ নয়। এখানের মাটিতে আপনারা দিয়েছিলেন বিজেপিকে ভোট, নরেন্দ্র মোদী এসে সভা করে গেছিলেন আপনাদের উত্তরবঙ্গের মাটিতে, মনে আছে তো? আর দেখা পেয়েছেন তার? লোকসভা ভোটে যে সেই গেছে মোদীজি, তাদের বড় নেতারা দিল্লি, বিহার, উত্তরপ্রদেশের, তারা আর এসছে 2 বছরে না। কিন্তু দেখুন, উত্তরবঙ্গের সব আসন আপনারা বিজেপিকে দিয়েছেন, বিজেপি নেতারা আরে বাংলায় আসেনি। কিন্তু উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি একটাও আসন পায়নি, 0। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই 2 বছরে 5 বারের বেশি উত্তরবঙ্গ এসে ঘুরে গেছেন। এটা কেন জানেন? কারণ আমি সব জায়গায় বলি, মোদী বাবুকে আপনারা কি বলেন? মোদীজি, তাই তো? এর আগের সরকারের মুখ্যমন্ত্রীদের কি বলতেন? জ্যোতি বাবু, তাই তো? বুদ্ধ বাবু, তাই তো? আমরা বাবু কাদের বলি? যারা আমাদের থেকে অনেক উঁচুতে আছে, অনেক বড় সড় লোক। বাবু, হাত জোর করে একটু দেখবেন আমাদের। মোদী বাবুকে কি বলেন? মোদীজি। জি মানে কি? ওই বাবুরই হিন্দি, বিরাট উঁচু মানুষ। মমতা ব্যানার্জিকে কি বলেন? দিদি। দিদিকে না ওই উঁচুতে থাকা মানুষ নয়, আমাদের ঘরে থাকা দিদি, সম্পর্কের নাম দিদি, আর তাই তাকে আমরা দিদি বলে ডাকি। আর ঘরের মা, ঘরের দিদি যতই সন্তানের সাথে, তার জানেন তো আমি এই সভা সমিতি করি,
আমার মা স্বাভাবিক, সবার ঘরের মায়েরাই চিন্তা করে। কখনো কখনো মায়ের সাথে ঝগড়া হয়, সবারই হয়, বাবার সাথে একটু মন একটু কষাকষি হয়। কিন্তু দিনের শেষে যখন বাড়িতে ঢুকি ভাবি মা আমাকে 5 দিন আগে ধমক দিয়েছে, মায়ের সাথে 2 দিন কথা বলবো না। কিন্তু হাজার ক্লান্তির শেষে যখন বাড়িতে ঢুকি, দুপুরবেলা মা পাশের ঘরে খালি পেটে বসে থাকে, রাত্রিবেলা মা খালি পেটে বসে থাকে, টেবিলের ওপর গিয়ে কি দেখি জানেন? গরম ভাত আর ডালের বাটিটা মা সাজিয়ে রেখে খালি পেটে আমার জন্য অপেক্ষা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, অভিমান হতে পারে, তিনি জানেন আমার কোচবিহারের সন্তানেরা, কোচবিহারের মানুষেরা আমাকে জেতায়নি, কিন্তু তিনি তো মা, তিনি বলেছেন আমাকে ভোট দিক আর ভোট না দিক, এদের প্রত্যেকের আজীবনের রেশনের চালের দায়িত্বটা আমি নিলাম। এই মা বলেছেন উত্তরবঙ্গ আমাকে একটা বাসন দেয়নি, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ যখন সরকারি হাসপাতালে যাবে ফ্রিতে চিকিৎসা পাবে, আর যখন প্রাইভেটে যাবে, যে প্রাইভেটে এতদিন এই বড় লোকের বাপের বেটারা যেত, আমাগো যাওয়ার জায়গা ছিল না, সেই মমতা ব্যানার্জি বললেন এবার প্রাইভেট হসপিটালে উত্তরবঙ্গের মানুষ যাবে। শুট বুট পরা লোকটার পরে আমার হাওয়াই চপ্পল পরা, ছেঁড়া ফাটা শাড়ি পরা ঠাকুমাটা লাইন দেবে, দিয়ে চিকিৎসা করাবে, কারণ সেই প্রাইভেট হসপিটালে আপনার চিকিৎসার জন্য বছরে 5 লাখ টাকা দেবে আমার ওই নবান্নে বসে থাকা দিদি। তাই আমার দিদি আমার স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে, আপনাদের খাদ্যের দায়িত্ব নিয়েছে, বাসস্থানের দায়িত্ব নিয়েছে, আর আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্বটাও নিয়েছেন। কেন তাকে দিদি বলি? কারণ, বা ধরুন মা, আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বলি। কেন? দিদি একবার জঙ্গলমহলের রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন 5-6টা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হাতে একটা প্লাস্টিক নিয়ে খালি পায়ে স্কুলে যাচ্ছে। দিদি সাথে সাথে গাড়িটা থামালেন, বলেন কি রে, স্কুলের ড্রেস পরে স্কুলে যাচ্ছিস, খালি পা কেন, হাতে প্লাস্টিক কেন? বাচ্চাগুলো বলল দিদি মায়ের জুতো কিনে দেওয়ার ক্ষমতা নাই গো, মায়ের ব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা নাই। দিদি সাথে সাথে শিক্ষামন্ত্রীকে ফোন করলেন ওইখানে বসে, আর বললেন আজ থেকে একটা নতুন প্রকল্প আমাদের শুরু হলো, যে প্রকল্পে স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে জুতো মোজা সরকার দেবে, স্কুলের ব্যাগটাও সরকার দেবে। আর বিশ্বাস করুন 6 মাস পরে আমাদের দিদি ওই জঙ্গলমহলের রাস্তা দিয়ে ফিরছিলেন, সেই দিন দিদিকে গাড়ি থামাতে হয়নি। কেন জানেন? দিদি কাঁচের ভেতর থেকে দেখেছিলেন আরো 5-10টা বাচ্চা স্কুলের দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে আর যায় না, কারণ খালি পায়ে আর পাথর ফোটার ভয় নেই, দৌড়াতে দৌড়াতে স্কুলে যাচ্ছে, কারণ তাদের পায়ে ওই দিদির দেওয়া জুতো, দিদির দেওয়া মোজা, পিঠে দিদির দেওয়া ব্যাগ। তার মানে কি জানেন? ঘরের মায়ের ক্ষমতা যেখানে শেষ হয়, বাংলার মায়ের ক্ষমতা সেখান থেকে শুরু হয়। আর সেই মাকেই আমাদের তৃতীয়বার নবান্নে বসাতে হবে। প্রতিশ্রুতি তো অনেক পেলেন, কোচবিহারের মানুষেরা প্রশ্ন করবেন না। যখন 2টো সাংসদ বিজেপির ছিল 14 সালে, তখন বিজেপি 2টাই মন্ত্রী দিয়েছিল, 2টাই হাফ প্যান্ট মন্ত্রী, মানে আধা মন্ত্রী, পূর্ণ মন্ত্রী না। এইবার আপনারা 18টা আসন দিলেন, উত্তরবঙ্গ ঝুলি উপর করে ভোট দিলেন। কটা মন্ত্রী দিল মোদিজি? 2টাই মন্ত্রী দিল, আবার আধা প্যান্ট মন্ত্রী। শেষ আপনাদের উত্তরবঙ্গে কোথায়? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রশ্ন করবেন না মোদিজি কোচবিহারে আপনাদের 50,000 ভোটে জেতালাম, কেন কোচবিহার মন্ত্রী পায়নি? জলপাইগুড়ি 2 লাখে জেতালাম, কেন জলপাইগুড়ি মন্ত্রী পায়নি? আলিপুরদুয়ার 2.5 লাখে জেতালাম, কেন আলিপুরদুয়ার মন্ত্রী পায়নি? দার্জিলিং 3.5 লাখে জেতালাম, কেন দার্জিলিং মন্ত্রী পায়নি? কেন জানেন? কারণ কোচবিহার জেতাক, জলপাইগুড়ি জেতাক আর আলিপুরদুয়ার জেতাক, আসলে তো আপনারা সবাই বাঙালি, তাই আপনাদের মোদিজি মন্ত্রী দেবে না, মোদিজি মন্ত্রী দেবে বিহারকে, উত্তরপ্রদেশকে আর গুজরাটকে। আর যারা লোকসভা নির্বাচনে এত আসন পাওয়ার পরও এই উত্তরবঙ্গের মাটি থেকে, ম্যাপের ওপরের দিকের অংশের মাটি থেকে মন্ত্রিত্ব দেওয়ার কথা ভাবে না, তারা বলছে বাংলায় আমরা ক্ষমতা এলে সোনার বাংলা করে দেব। অমিত শাহ মিটিং করে বলছেন हमको मौका दीजिए, हम सोने का बंगाल बनाएंगे। আমি বলি অমিত দা, আপনি দিলীপ দার সাথে কথা বলেননি? কারণ গোটা বাংলাকে সোনায় মুড়তে যত সোনা লাগবে তার জন্য কত লিটার গরুর দুধ লাগবে ভেবে দেখেছেন? কতগুলো গরু লাগবে? কারণ এই আমাদের উদয়নদাও বলেছেন গরুর দুধে সোনা আছে, এই তো দিলীপ বাবুর বক্তব্য। আরে করোনা হলো, ভাবুন আজকে যদি
আমাদের দিদি মুখ্যমন্ত্রী না হয়ে যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হতো, উদয়নদা যেটা বলেছেন, দিদি বলেছেন ভ্যাকসিন দিলে করোনা সারবে। আর একটা কথা আপনাদের বলি, 2200 টাকা করে এক একটা ভ্যাকসিনের দাম। আমাদের দিদি বলেছেন বাংলার সব মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দেবো, কাউকে 1 পয়সা দিতে হবে না। এবার ভাবুন, দিদির জায়গায় যদি আপনি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হতো, কি হতো? বলতো দাদারা, আপনাদের বাড়িতে বিজেপির কর্মীরা পদ্মফুল নিয়ে যেত, লিটার লিটার গোমূত্র দিত, বলতো খান, করোনা সাইরা যাবে। তো দিলীপ বাবু, করোনা যদি গোমূত্রে সারে, আপনার কি করে করোনা হলো? করোনা যদি গোমূত্রে সারে, আপনি তো নয় খাননি, লকেট দিদিকেও একটু গোমূত্র খাওয়াননি, তারও কি করে করোনা হলো? আচ্ছা, লকেট দিদিকেও খাওয়াননি, অমিত শাহকে তো খাইয়েছিলেন, আর অমিত শাহ বিরাট নেতা, তাকে তো 4 বোতল খাওয়ানো উচিত, তারও করোনা হলো 2 বার। তার মানে গোমূত্রে করোনা সারে না, করোনা সারে ভ্যাকসিনে, ওষুধে, যেটা আমাদের দিদি দেবেন। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি ওরা এই পরিস্থিতিতে আসতো, তাহলে কি সর্বনাশটা হতো ভাবুন তো। এরা বলে 200 সিট পাবো, কি হাস্যকর কথা। আমি বলছি, আচ্ছা বাবা, পেলে একটা প্রশ্ন করবেন না বিজেপির নেতা নেত্রীদের? আচ্ছা, তোমরা 200 সিট পাও, 250 পাও, 294 এর মধ্যে তোমরা 500 সিট পাও, কিন্তু বাবা তোমরা জিতলে তোমাদের মুখ্যমন্ত্রী কি হবে? আমি যদি প্রশ্ন করি, তৃণমূল তৃতীয়বার জিতলে মুখ্যমন্ত্রী কে হবে? আমরা সবাই জানি মমতা ব্যানার্জি, কিন্তু যদি বলি বিজেপি তৃতীয়বার জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, এই প্রশ্ন করব, দিলীপ দা ছুটে এসে আমার স্টেজ থেকে ফেলে দিয়ে মাইক নিয়ে বলবে, কেন কেন আমি? যেই দিলীপ দা বলবে, ওই পাশ থেকে ছুটতে ছুটতে আসবে মুকুল রায়, দিলীপ ঘোষকে ধাক্কা দিয়ে মাইক কেড়ে নিয়ে বলবে, না দিলীপ দা তুমি না, আমি আমি আমি। যেই মুকুল রায় বলবে, তথাগত রায় ছুটে ছুটে এসে বলবে, না না তোমরা কেউ নয় গো, আমি। যেই তথাগত রায় বলবে, আসানসোল থেকে কহো না প্যার হ্যাঁ, গান গাইতে গাইতে বাবুল সুপ্রিয় এসে বলবে, না না তোমরা কেউ না, আমি মুখ্যমন্ত্রী হব। যেই বাবুল সুপ্রিয় বলবে, লকেট দিদি এসে বলবে, না না মহিলা মুখের বিরুদ্ধে মহিলা মুখ, আমি হব মুখ্যমন্ত্রী। যেই লকেট দি বলবেন আরেকজন মহিলা তো ছেড়ে দেবেন না, আপনাদের মহাভারতের দ্রৌপদী রূপা গাঙ্গুলি মনে আছে, তিনি এবার এসে বলবেন, না 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 আমি হব মুখ্যমন্ত্রী। এবার এরা যখন বলবেন, এখন তৃণমূল থেকে একজন জননেতা গেছেন না প্যারাসুটে করে, বিরাট নেতা, তিনি বলবেন, ভাই রে, দিদির পিঠে ছুরি মেরে বিজেপিতে এলাম, তোরাই যদি সবাই মুখ্যমন্ত্রী হয়ে যাস, আমি কি বসে বসে কলা চুষবো? আমি হব মুখ্যমন্ত্রী। তাহলে বিজেপির 6টা মুখ্যমন্ত্রীর দাবিদার, তৃণমূলের একটাই। একটা উপায় বিজেপির বন্ধুদের বলি, সোমবার দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করুন, মঙ্গলবার মুকুল রায়কে, বুধবার শুভেন্দু অধিকারীকে, বৃহস্পতিবার তথাগত রায়কে, শুক্রবার লকেট দিকে, শনিবার রূপাদিকে, আর রবিবার ছুটির দিন আমাদের জগদীপ ধনকরকে। ঠিক আছে? দারুণ সেটিং। কি করবেন? আরে বিজেপি নেতারা বলে, আরে তৃণমূলের তো এই নেতার সাথে ওই নেতার ঝগড়া, রোজ টিভি চালালেই দেখি। হ্যাঁ ঝগড়া আছে, মেনে নিলাম। তৃণমূলের নেতারা কে? একটা যদি রাজধানী এক্সপ্রেস হয়, তৃণমূলের এক একজন নেতা হচ্ছেন এক একটা বগি। আচ্ছা, একটা ট্রেন যখন রেল লাইনের ওপর দিয়ে চলে যায়, আপনারা সবাই ইঞ্জিনটা দেখেন, ইলেকট্রিক ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? কেউ বগি গোনেন? কেউ আমরা বগি গোনার টাইম পাই না। তৃণমূলে বগি কটা, কোন বগি 1 নম্বরে, কোন বগি 6 নম্বরে, কিছু যায় আসে না, কারণ আমাদের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু আমি যদি প্রশ্ন করি বিজেপির ইঞ্জিন কে, ওই যে দিলীপ ঘোষ লাইনে আছে, পাশের লাইন দিয়ে শুভেন্দুর হর্ন দিতে দিতে ঢোকে ইঞ্জিন, বলে আমি ইঞ্জিন। ওদিক থেকে মুকুল রায় ঢুকছে হর্ন মারতে মারতে, ওই মাথা দিয়ে আবার জগদীপ ধনকর হর্ন মারছে, প্যাঁ প্যাঁ প্যাঁ, আমি ইঞ্জিন। এটাই কি হয় জানেন? বিজেপিতে বগি থাকুক, বিজেপির সমস্যা ইঞ্জিনটা নিয়েই। আর ইঞ্জিন যদি ভুল হয়, ইঞ্জিনে ইঞ্জিনে যদি ঠোকাঠুকি লাগে, তাহলে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়। তাই বিজেপিরও রাজনৈতিকভাবে 2021-এ অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হয়ে বিজেপির ট্রেনটা যখন চিটপটাং হয়ে পড়ে থাকবে, তার পাশ দিয়ে 200 কিলোমিটার পার আওয়ার বেগে মমতা ব্যানার্জি রাজধানী এক্সপ্রেসটা আবার নবান্নে গিয়ে উঠবে। বলুন না, রাজনীতি করবেন তো রাজনীতি করুন, ভদ্র উপায়, সত্যি কথা বলে। আসামের মানুষদের কি বললেন? এনআরসি করব হিন্দুরা, আমার রাজবংশীরা, মতুয়ারা, তোমরা হিন্দু হিন্দু ভাই ভাই, কোনো চিন্তা নাই, পদ্ম ফুলের বোতাম টেপো, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের তাড়াবো। আসামের হিন্দুদের হেভি লাগলো, হিন্দুরা নাচতে নাচতে গিয়ে পদ্ম ফুলের বোতাম টিপলো। টেপার পর কি দেখলো? পদ্ম ফুলের বোতাম টিপে পদ্মা নদীর ওপারে পাঠানোর ব্যবস্থা করেছে ওরা। তাহলে কি হলো কেসটা?
এখানে কেউ মাছ ধরেছেন? মাছ ধরেছেন তো? মাছ কিভাবে ধরে? ছিপের মধ্যে চারা লাগায় মাছের খাবার, তাই তো? লাগিয়ে জলের মধ্যে ফেলে। এবার জলের তলায় মাছ খাবারটা দেখতে পায়, মাছ জলের তলা দিয়ে যাচ্ছে কিলবিল করতে করতে। খাবারটা দেখে ভাবে, দেখেছো কি ভালো মানুষ, আমার খিদে পেয়েছে ভেবে আমাকে খেতে দিয়েছে, ভেবে মাছ খাবারটা খেতে যায়। যখনই মাছ চারাটা খেতে যায়, তখনই যে দেখতে পাচ্ছিল না যে আংটাটা, ওই আংটাটা মুখের মধ্যে লাগে। আর যখনই আংটাটা মুখের মধ্যে লাগে, যে মাছটা ধরছে সে টান মেরে মাছটাকে ওপরে তোলে। মাছটা ওপরে উঠতে উঠতে যন্ত্রণায় ছটপট করতে করতে ভাবে, যাকে আশীর্বাদ করছিলাম আমাকে খেতে দিয়েছে ভেবে, আসলে সে আমাকে ভেজে খাওয়ার তাল করছিল। বিজেপির এনআরসির গল্পটা এইরকম। এই যে এখানে মাছের চারা দেওয়া হয়েছে, এখানে আপনাদেরকে চারা দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর আপনি নিজেকে বিরাট হিন্দু ভেবে খেতে যাবেন। যে আংটাটা দেখতে পাচ্ছেন না, আংটাটার নাম হচ্ছে এনআরসি। আর এনআরসির আংটায় যখন পুঁতবেন, ওপরে মোদিজি টেনে তুলবে, মাছটাকে তেলে ভাজা হয়েছিল, আপনাদের রাজবংশী আর নমশূদ্রদের ডিটেনশন ক্যাম্পের জেলে ভাজা হবে। এটাই বিজেপির আসল উদ্দেশ্য। তাই এই জায়গা থেকে আমাদেরকে সজাগ হতে হবে, কারণ এটা আমার ফাঁদা গল্প নয়, আমার মনে মনে বুনট করা গল্প নয়। আসামে ঠিক এইটাই হয়েছে। উদয়নদা বলেছেন 19 লাখ মানুষের নাম বাদ গেছে, যার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছেন হিন্দু বাঙালি। তার মধ্যে রাজবংশীরা আছেন, মতুয়ারা আছেন, নমশূদ্ররা আছেন। আজকে বিজেপি তাদের বিরাট বড় নেতা সেজেছে, কিন্তু কাজের কাজটা দেখুন, কাজের কাজে কিচ্ছু নাই। শুধুমাত্র এইখানে ওই নেতা বড় ভাষণ দেয়, ওইখানে ওই নেতা। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে বিজেপি যদি একাই জিততে পারে, তাহলে বিজেপিকে, অমিত শাহকে মমতা ব্যানার্জির বাড়ির বাইরে একটা বাটি নিয়ে গিয়ে কেন বলতে হচ্ছে দিদি একটা নেতা দেবে গো ধার, দিদি একটা নেতা দাও না, তোমার নেতা নিয়ে আমি ভোটে জিতবো? কেন বিজেপির তৃণমূলের শুভেন্দু লাগছে? কেন বিজেপির তৃণমূলের শিলভদ্র লাগছে? কেন বিজেপির তৃণমূলের শোভন লাগছে? কেন বিজেপির তৃণমূলের সব্যসাচী লাগছে? কেন বিজেপির তৃণমূলের শঙ্কু লাগছে জানেন? কারণ বিজেপি বুঝতে পারছে একার দ্বারা হইব না, আমাগো দ্বারা হইব না। আর যখন আপনি বোঝেন আপনার দ্বারা হবে না, তখন আপনি আরো বন্ধু ডাকেন। তাহলে বিজেপির ভাবুন, তৃণমূলকে হারানোর জন্য বিজেপির তৃণমূলেরই নেতা লাগবে। কিন্তু 2011 বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি কি সুজন চক্রবর্তীকে ভাঙিয়ে এনেছিলেন বুদ্ধদেবকে হারানোর জন্য? না, দিদি কিন্তু তৃণমূলের কর্মীদের নিয়েই লড়েছিলেন। কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীকে ভাঙাচ্ছে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। খবরে দেখেছেন কদিন আগে সুজাতা খা আমাদের পার্টিতে এসছে, সৌমিত্র খাঁর বউ। তিনি এসে আমাদের সবার সাথে গল্প, তিনি একটা কথা বললেন, বলে ভাই এই যে বিজেপি 200 করে ফাটাচ্ছে না জানো, কর্মীদের পাম খাওয়াচ্ছে। মানে বলে আমরা তো ভেতরে থাকি, আমরা জানি বিজেপির নিজেদের যে হিসাব, তাতে ওরা 65 পার করার জায়গাতে নেই। আর যারা 65 পার করার জায়গাতে নেই, তারা 200-র গল্প বলছে। আর আমাদের তো নিজেদের মধ্যে সমীক্ষা হয়। আমি এখান থেকে বলছি, 2016-তে 11-র চেয়ে বেশি সিট পেয়েছি, 2021-এ আমরা 16-র থেকে বেশি সিট পাবো। আর 2021-এ যেদিন রেজাল্ট বেরোবে, টিভিটা চালাবেন, তৃণমূল কংগ্রেস আবার 200-র উপরে আসন নিয়ে ক্ষমতায় আসবে। এটা শুধু বক্তব্যের জন্য বক্তব্য নয়, এটা আমাদের নিজেদের হিসাব বলছে। আপনি বলবেন লোকসভায় তো আপনারা বলেছিলেন 42-এ 42, মিলল না তো, এইবার কেন মিলবে? সেইবার কেন মেলেনি জানেন? আপনাদের কোচবিহারের মাটিতে তৃণমূলের 1 লাখের কাছাকাছি ভোট বেড়েছে। আপনাদের জলপাইগুড়ির মাটিতে তৃণমূলের 80,000 ভোট বেড়েছে। আলিপুরদুয়ারে 2 লাখ ভোট বেড়েছে। কিন্তু তাও হারলাম কেন জানেন? সিপিএম বলে দলটা নিজেদেরকে বিক্রি করে দিয়েছিল বিজেপির কাছে, তাই উল্টো দিকে সবাই একজোট হয়ে গেছিল। কিন্তু এবার আমাদের হিসাব কি বলছে জানেন? সিপিএম এর এখন 7% ভোট আছে। সিপিএম যদি গোটা 7% ভোটটাও বিজেপিকে দিয়ে দেয়, তাও তৃণমূল কংগ্রেস এখন 52%-এর ওপর ভোট পাবে। আর 52%-এর ওপর ভোট মানে আসনটা 250 হতে পারে। কিন্তু আমরা কমিয়ে বলছি আপনাদের, আমরা হাতে রেখে বলছি আপনাদের, আর এই কোচবিহারের মাটিতে 2016-র চেয়ে ভালো ফল করতে হবে। আর এই গুন্ডাদের বুঝিয়ে দিতে হবে, এই মাটি গুন্ডার মাটি নয়, পঞ্চানন বর্মার মাটি। এই মাটিতে গুন্ডামি করে নির্বাচনে জেতা যায় না, আর গুন্ডামি করে মানুষকে ভয় দেখানো যায় না। এই ভ্যাটাগুড়ির মাঠে যে প্রোগ্রাম হচ্ছে, এখানে কাছাকাছি হয়তো তাদের অনেক লোকজন আছেন, শুনে গিয়ে খবর দেবেন ওই গুন্ডা দাদাকে, দাদা ভালো ভিড় হয়েছিল তো,
তাহলে ভ্যাটাগুড়িটাও গেল, ভ্যাটাগুড়িটাও গেল। তারা বলবে শুধু ভ্যাটাগুড়ি গেছে নাকি রে, রাজ্যটাই তো হাত থেকে বেরিয়ে গেছে, ওই জন্য দিল্লিতে গিয়ে বসে আছি। এইটা হচ্ছে এদের অবস্থা। তাই আপনারা সংঘবদ্ধ থাকুন, সুন্দর থাকুন। আর একটা গল্প আপনাদের বলি, এই গল্পটা আমি সমস্ত মিটিং এ বলি, কোচবিহারের এই ভ্যাটাগুড়ির মাটিতেও বলাটা দরকার। আমরা 2019-এ দেখেছেন সিপিএম এর নেতারা বিজেপি হয়ে গেছে এলাকায়, তো এরকমই একজন সিপিএম এর নেতা ছিল। সিপিএম এর নেতাটা বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপি নেতারা বলছে তোমাকে ভাই তোমার বুথের সবার ভোট এনে দিতে হবে। তো বিজেপি নেতারা বলছে দাঁড়াও বাবা, বুথের ভোট তো আনবো, আগে দেখি বাড়ির লোকের ভোটটা পাই কিনা। তো বাড়িতে গেছে ভোট চাইতে, বাড়িতে ছেলে মেয়ে বউ এবং বুড়ি মা আছে। প্রথমে গেছে মেয়ের কাছে ভোট চাইতে, বলছে শোন, বলছে বলো বাবা, বলছে জানিস তো তোর বাবা এখন বিজেপি করে, লাল পাটি ছেড়ে দিয়ে লাল পতাকাটাকে কেচে গেরুয়া করে এখন বিজেপি করছে। বলছে হ্যাঁ বাবা বলো। বলছে এইবারের বিধানসভা ভোটে কিন্তু তোকে পদ্ম ফুলের বোতাম টিপতে হবে। মেয়ে বলছে বাবা একটু ব্যাংকের পাসবুকটা নিয়ে আসো তো। বলছে কেন? বলছে আনু না। বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে, মেয়ে পাসবুকটা খুলছে, খুলে বাবাকে দেখাচ্ছে, বলছে বাবা এই দেখো। বলছে কি? বলছে দেখো বাবা, তোমার নেতা মোদির 15 লাখ টাকা ঢোকেনি, কিন্তু আমার দিদির কন্যাশ্রীর 25,000 টাকা ঢুকে গেছে। তাই তাই তুমি বেইমানি করতে পারো বাবা, আমি বেইমানি করতে পারবো না গো। তুমি ভাইয়ের সাথে কথা বলো বা মা ঠাকুমার সাথে কথা বলো। এবার লোকটা দেখে মেয়ের ভোট পাবে না, গেছে এবার ছেলের কাছে। বলছে শোন, বলছে বলো। বলছে তোর বাবা তো এখন বিজেপি করছে জানিস? বলছে হ্যাঁ জানি। বলছে ভোটটা কিন্তু পদ্ম ফুলে দিতে হবে। ছেলে বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে রোদের মধ্যে 1 ঘন্টা স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম। আজকে দিদির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার উপর দিয়ে সবুজ সাথী সাইকেলটা চালিয়ে 10 মিনিটে স্কুলে যাই, 10 মিনিটে বাড়ি আসি। ওই সাইকেলে তুমি সন্ধ্যেবেলা ঘুগনি বিক্রি করতে বেরো, আবার নির্লজ্জের মতো যখন বিজেপির মিছিল হয় দিদির দেওয়ার সবুজ সাথীর সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো। তাই তুমি বেইমানি করতে পারো বাবা, আমি বেইমানি করতে পারবো না গো, তুমি অন্য কোথাও যাও। এবার গেছে বউয়ের কাছে, কাকিমা যখন রান্নাঘরে রান্না করছে ঘেমে গেছে, নিচে বটিতে সবজি কাটছে, ওপরে গ্যাস সিলিন্ডারে ভাত ফুটছে। বলছে শোনো না। বলছে বলো। বলছে তোমাকে কিন্তু আবার ভোটটা না বিজেপিকে দিতে হবে। আর সেই শুনে কাকিমা সবজি টবজি রেখে বটি তুলে তাড়া করেছে। বলছে তাড়া করছো কেন? তখন মনে আছে আলু 45 টাকা দাম, তুলে বলছে এই দেখো আলু। বলে হ্যাঁ। বলে এসেন্সিয়াল কমোডিটিস থেকে বার করিয়ে এটা নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে তোমার নেতা মোদি, কদিন পরে 100 টাকা কিলো কিনতে হবে। এবার পেঁয়াজ তুলেছে, বলে এটা দেখো। বলো 1.5 বছর আগে 200 টাকা কিলো কিনেছি মোদিজির দয়ায়, যা দিন আসছে এবার 300 টাকা কিলো কিনতে হবে। রেখেছে। পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে গ্যাস সিলিন্ডারটা দেখেছো? বলে হ্যাঁ। বলে গ্যাস সিলিন্ডারটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদি, আর ওটার ভর্তুকির টাকাটাও ব্যাংকে পাঠানো বন্ধ করে দিয়েছে তোমার নেতা মোদি। এবার ওর ওপরে হাঁড়িটা দেখাচ্ছে যাতে ভাত হচ্ছে। বলছে হাঁড়িটা দেখেছো? বলে হ্যাঁ। বলে শোনো, ওই হাঁড়িতে যে ভাতটা রেশন থেকে ওর ফ্রি চালটা দিয়েছে আমার দিদি, যেটা খেয়ে আবার ওর নামে বিরোধিতা করতে যাবে। তাই তুমি বেইমানি করতে পারো গো, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কারোর কাছে যাও। এবার গেছে বুড়ি মায়ের কাছে, মা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, 1 মাস আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মায়ের কাছে গেছে, গিয়ে বলছে মা তুমি তো অসুস্থ, আর কটা ভোট দিতে পারবে জানি না, তোমাকে এবার ভোটটা মা বিজেপিকে দিতে হবে। এই মা সোজা হয়ে উঠে বসে ছেলেকে 1 থাপ্পড়। ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে গালের রংটা হয়ে গেছে আগের পার্টি সিপিএম এর পতাকার মতো, লাল টকটক করছে। বলে মা মারলে কেন? বলে বেঈমান, গত মাসে যখন প্রাইভেট নার্সিং হোমে দিলি, ওষুধের বিল দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না, এত দামি চিকিৎসা তোমায় মা করাতে পারবো না। ভুলে গেছিস মমতার স্বাস্থ্য সাথীর কার্ডটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে ঝুলতো। আর এই ঘরে তুই ভোট চাইতে আসতি না, আমার ছবিতে ধূপকাঠি ঘোরাতে আসতি। তাই তুই বেইমানি করতে পারিস রে, এই মহিলার সাথে আমি বেইমানি করতে পারবো না। এবার ছেলে দেখে কারোর ভোট পাবে না পরিবারে, কি করা যায়? নিজের ভোটটা নিজে দিক, নালে বুথে একটা ভোট, কি লজ্জা। ভোটের দিন ভোট দিতে যাচ্ছে, ভোট দিয়ে বাড়ি ফিরেছে, বউ মা মেয়ে আর ছেলে গেটের সামনে দাঁড়িয়ে। মা বলছে তোরে আমি ঢুকতে দিব না ঘরে। বলছে কেন মা? বলছে তুই মমতার সাথে বেইমানি করে আইসস। ছেলে বলছে মা গো, বলে বসেছে।
মায়ের পাটা ধরেছে, বলছে মা বিশ্বাস করো ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, তারা দিচ্ছে লম্বা লাইন, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। যতবার হিন্দু মুসলিম এনআরসি সিএ পাকিস্তান হিন্দুস্তান মনে পড়েছে ততবার পদ্ম ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি। পদ্ম ফুলটা ঠিক টিপতে যাব তখনই কি জানি ভগবান তোমাদের 4 জনের হাসি মুখটা মনে করিয়ে দিল, মা আমিও মমতাকে ভোট দিয়ে চলে এসেছি, আমিও বেইমানি করতে পারিনি, আমার দ্বারাও বেইমানি করা সম্ভব হয়নি। এটা প্রত্যেকটা পরিবারের গল্প, শুধু ভেটাগুড়ির এলাকার গল্প নয়, শুধু দিনহাটার গল্প নয়, শুধু মেখলিগঞ্জের গল্প নয়, শুধু হাওড়া কলকাতার গল্প নয়, এটা বাংলার প্রত্যেকটা প্রান্তের গল্প। তাই মানুষ আজকে সিদ্ধান্ত নিয়েছে 19-এ করেছিলাম ভুল, ভোট মেরেছিলাম পদ্ম ফুল, কিন্তু এবার সেই ভুল আর হবে না। এবার ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শুধু জোড়া ফুল। আর এই শুভেন্দুবাবু একটা স্লোগান দিচ্ছেন, আমাদের দল থেকে গেছেন, সব নিয়ে 9 বছর মন্ত্রী থেকে এখন জননেতা হয়েছেন। আমি বলি শুভেন্দুবাবু আপনি হরে কৃষ্ণ হরে হরে করে অনেক স্লোগান দিচ্ছেন, এই মাটি থেকে শুনে রাখুন তৃণমূলের স্লোগান, যেটা বাংলার মানুষও দেখছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তৃণমূলের সব পচামাল বিজেপির ঘরে। আমাদের মায়েরা রান্না করে দোতলায়, দেখেন তো 5টা ধরুন আলু কাটলো, একটা পচা পেলো, জানলা দিয়ে ফেলে দেন। 5টা পেঁয়াজ কাটলেন, একটা পচা পেলেন, জানলা দিয়ে ফেলে দেন, ওটা তো খাবার না। এবার আমাদের মমতা ব্যানার্জিও দোতলার ঘরে রান্না করছেন, পচাটা জানলা দিয়ে ফেলে দিচ্ছেন। এবার আমাদের দিদি তো আর জানেন না তিনি পচাটা জানলা দিয়ে ফেলে দিচ্ছেন, আর একদম নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে ওগুলোকে নিয়ে যাবে বলে। তো কি করা যায়? আর তো কোনো উপায় নাই। আর ওই পচা মাল রান্না করে খাওয়াচ্ছে, তাই বিজেপি কর্মীদের আমাশা হচ্ছে। আর আমাশা হচ্ছে বলে কি হচ্ছে, নিজেদের কর্মীদের মাথায় নিজেরা ইট ভাঙছে। কেন? এ বলে আমি নতুন বিজেপি, ও বলে আমি আদি বিজেপি, আর ও বলে আমি তৎকাল বিজেপি। 3 মাসের জন্য বিজেপি হয়েছি, আবার চলে যাব। আদি তৎকাল আর নব্য বিজেপির ঝামেলা, আর এই ঝামেলা নিজেরা সামলাতে পারছে না। বাবুল দিলীপ রোজ ঝগড়া করে, ওরা আবার আমাদের নেতাদের দিকে আঙুল দেখায়। তাহলে মা কাকিমারা, এই ভেটাগুড়ির মাটি থেকে, এই পঞ্চায়েত এলাকা থেকে এবার এই গুন্ডার দাঁত নখ রাজনৈতিক ভাবে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন তো? এটা আপনাদের শপথ গ্রহণ করতে হবে, দাঁড়াবেন তো? এই আওয়াজ কোথায় গেল? দাঁড়াবেন তো? দিল্লিতে আছে এখন, দিল্লি অব্দি শোনা যেতে হবে, দাঁড়াবেন তো? মমতা ব্যানার্জিকে জেতাবেন তো? এনআরসি কে রুখবেন তো? নিজেরা একসাথে থাকবেন তো? ওরা বিহার উত্তরপ্রদেশ থেকে এসে আপনাদের সম্পদ লুট করতে চায়। এই বাংলার সম্পদ লুটে গিয়ে গুজরাটে একটা মূর্তি বানিয়েছে, জানেন তো? 3,500 কোটি টাকা দিয়ে গুজরাটে বানিয়েছে গুজরাটির মূর্তি। প্রশ্ন করবেন না আপনারা, বাঙালি তো এখানে সবাই, কেউ হিন্দু বাঙালি, কেউ মুসলিম বাঙালি, কেউ রাজবংশী, কেউ নমশূদ্র। প্রশ্ন করবেন না মোদিজি, উত্তরবঙ্গের প্রতি যদি এত প্রেম, উত্তরবঙ্গের মাটিতে কেন্দ্রীয় সরকারের পয়সায় কেন একটা পঞ্চানন বর্মার মূর্তি বানাতে পারলেন না? কিংবা কেন কলকাতার বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে পারলেন না? ওরা বানাবে না, কারণ ওরা বাঙালি জাতিকে ঘেন্না করে, বাঙালিকে ঘেন্না করে, আর ওদের একটাই লক্ষ্য, গোটা বাংলা থেকে বাঙালি শেষ করো। আসামে করেছে, ত্রিপুরায় এখন বাঙালিদের মারছে। আর যারা হিন্দু হিন্দু বড় কথা বলে আপনারা শুনলে কষ্ট পাবেন, বিহারের মাটিতে দুর্গাপুজো করার জন্য বিজেপির পুলিশ এক হিন্দু ভাইকে গুলি করে মেরে দিয়েছে বিহারের মুঙ্গেরে। তার মানে বিহারে বাঙালিরা দুর্গাপুজো করতে পারে না। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বলে দিয়েছে রামলীলা হবে, কিন্তু দুর্গাপুজো করা যাবে না। তাই বিহারে দুর্গাপুজো করা যাবে না, উত্তরপ্রদেশে দুর্গাপুজো করা যাবে না, আসামে বাঙালিদের তাড়াবে, ত্রিপুরায় বাঙালিদের তাড়াবে, তারপরে পশ্চিমবঙ্গে এসে কি বলবে? একটু ভাঙা ভাঙা গলায় মোদিজি হিন্দি বলবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাড়ি রাখবেন, রেখে বলবেন আমিও বাঙালি, আমাকে ভোট দাও। সেই জিনিসটা আর হবে না। ভেটাগুড়ির মানুষ, কোটা কোচবিহারের মানুষ সংঘবদ্ধ হয়েছেন এই মাকে, যে মা তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে তাদের পাশে থেকেছে, সেই মাকে তৃতীয়বার নবান্নে পৌঁছানোর জন্য। আর এবার আমরা জিতবো, জিতবো, আরো বিপুল ভাবে জিতবো। আর জেতার পরে এখানে হিসাব নিকাশ তালিকা বানানো চলছে, কার দাঁত কোন হামুলদিস্তা দিয়ে ভাঙা হবে, আর কার নখ কোন পাথর দিয়ে গুঁড়ো গুঁড়ো করা হবে রাজনৈতিক ভাবে।
তাই গুন্ডারা গুন্ডামি বন্ধ করুন। একটা ফ্লেক্স ছিঁড়ছেন কিন্তু তালিকায় নামটা উঠিয়ে ফেলছেন। এই তালিকার হিসাবগুলো মে মাসের পরে হবে। আর যখন হিসাবগুলো হবে তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি বললে হবে না। কারণ দিদি যদি তখন বলেন রবীন্দ্রসঙ্গীত বাজাও, আমরা বলবো দিদি 10টা মিনিট পরে বাজাও, আগে একটু ডিজেটা বাজিয়ে নি। অনেক হয়েছে আর না। তাই এই মাটিতে এই দিলীপ ঘোষেদের রুখে দিন, যারা এখনই বলে মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো। এই মাটি রবীন্দ্রসঙ্গীত বাজবে, এই মাটিতে আমরা সবাই জিতবো। তাই আসুন এই মাটি থেকে শপথ গ্রহণ করি। 21-এ আবার ঘরে ঘরে তৃণমূল, 21-এ আবার ঘরে ঘরে মমতা, বুথে বুথে মমতা, পাড়ায় পাড়ায় মমতা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ঠাকুমা বলতো মানুষের 3টে কারণে চুল পড়ে: বয়স হয়ে গেলে, পেট গরম হলে, আর খুব মিথ্যা কথা বললে। অমিত শাহের মাথা দেখেছেন? 7-8টা চুল আছে, মিথ্যা কথা বলে বলে সবগুলো পড়েছে। এই যে স্লোগানটা দিলেন, বাকি চুলগুলো উড়ে গেছে দিল্লি গিয়ে। তাহলে অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল। 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল, আর সেই জোড়া ফুল তখন দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। আরেকটা সভা আছে, সবাইকে বেরোতে হবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর এই মাটি লড়ে নিন, গুন্ডাদের ভয় পাবেন না। আমরা আছি, সবাই পাশে আছি, একসাথে আছি। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। নিয়ে আয় তোদের মাঠের উইকেট, তোদেরই ব্যাট, তোদেরই গ্লাভস, তোদেরই আম্পায়ার। দর্শক থাকবে কোচবিহারের মানুষ। লড়াইয়ের ময়দানে তোদের 11 জন প্লেয়ার, আমাদের সাদা শাড়ি পরা মহিলাটা। খেলা হবে, খেলা হবে, আর খেলা হবে। আর এই খেলা আমরা জিতবো। আর খেলার সাথে সবুজ আবির খেলাও একসাথে হবে। থ্যাংক ইউ। কি মমতা দিয়ে আরেকবার? আরে এই রাজ্যে দিদির রাজ পিঁপড়ের ডিম অতীত, আজ মাওবাদীরা ছাড় খান। মমতা দিয়ে আরেকবার। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না। খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। কোচবিহার থেকে কাঠি 2 চাকাতে সবুজ সাথী চাই না মোদের বুলেট কার। মমতা দিয়ে আরেকবার। ভোতা হলো সারেসিন, শান্ত হলো দার্জিলিং, বাংলা ভাগের স্বপ্ন ছাই। দিদিমণি তোমায় চাই। মুকুব জমি জলের কর, সবার জন্য দিলেন ঘর, এমন কাজে হিংসেকার। মমতা দিয়ে আরেকবার। আওয়াজটা করেছে পেছন দিয়ে কম হচ্ছে। পেছনে কি ইয়ে দাঁড়িয়ে রয়েছেন? আমাদের অমিত শাহ দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁধে বুঝে বসিয়ে দিন না। আওয়াজটা কম হচ্ছে, আরো জোরে করতে হবে তো, জোরে করতে হবে তো। আরে মমতা দিয়ে আরেকবারটা শেষ হোক, তারপরে তো খেলা হবে। খেলা তো হওয়ার জন্যই আমরা বসে আছি। দেখুন লিখেছি আমি, আমার মুখস্থ থাকে না। আরে লোক প্রসারেও দিদির কাম, শিল্পী পাচ্ছে তাদের দাম। স্বপ্ন হলো সত্যি, তাই দিদিমণি তোমায় চাই। ঢুকছিল যে বুড়ো দাদু, স্বাস্থ্য সাথী এখন জাদু, সুস্থ দাদু 100 পার। মমতা দিয়ে আরেকবার। ফ্রি চিকিৎসা, ফ্রিতে বেড, হাসপাতাল নিউলিমেড, রোগ হচ্ছে চিন্তা নাই। দিদিমণি তোমায় চাই। রাস্তা হলো খাবার জল, মোড়ে মোড়ে পড়ছে কল, 30 বছর মানলো হার। মমতা দিয়ে আরেকবার। বাপের আর দেয় না বিয়ে, কন্যাশ্রীর টাকা নিয়ে পড়ছে কন্যা, বলছে তাই। দিদিমণি তোমায় চাই। পাসবুকেতে ছাপলো লেখা 15 লাখ না পাই দেখা, কন্যাশ্রীর 25,000। মমতা দিয়ে আরেকবার। জঙ্গলেতে পাই না লাশ, খাদ্য স্বাস্থ্য 12 মাস, হাসি মোড়া বলছি তাই। দিদিমণি তোমায় চাই। লাল পার্টিরা ধোকাবাজ, মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখের হিস্সেদার। মমতা দিয়ে আরেকবার। মমতা দিয়ে আরেকবার। দিদিমণি তোমায় চাই। দিকে দিকে তোমায় চাই। ঘরে ঘরে তোমায় চাই। বুথে বুথে তোমায় চাই।